ধন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। ও সে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সত্যিকার অর্থে ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই দেশটা, আমাদের দেশের প্রকৃতি, আমাদের দেশে মাঠ ঘাট আসমান জমিন সবকিছুই যেন পরিপূর্ণ ও প্রাকৃতিক সম্পদে যেমন তেমনি হাওরের প্রকৃতি, নদীর যেই ছুটে চলা এবং কৃষানীরদের নদীতে গোসল থেকে শুরু করে এভাবে আপনাদের যে গবাদি পশু রয়েছে তাদের বিচরণ আমাদের হাওরের যে সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। যারা এই পাথরের শহরে থাকি আমরা হাওরের সৌন্দর্য থেকে নিজেকে সবসময় আপনার বিরত রাখতে হয় আমাদের, কারণ হচ্ছে ইট পাথরের শহরে তো এরকম প্রকৃতির কোনো বিচরণ নেই, এরকম গবাদি পশুর বিচরণ নেই, নেই গ্রামের দামাল ছেলেদের নদীতে সাঁতার কাটা। তো আমি যেই নদীটাকে দেখাচ্ছি এটা হচ্ছে মগরা নদী। আসলে এই মগরা নদী হচ্ছে একটা ঐতিহ্যবাহী একটা নদী। আসলে এটার যেমন বিভিন্ন ঐতিহ্য রয়েছে, এটার প্রাচীন ইতিহাস রয়েছে। বিশেষ করে নেত্রকোনা শহর থেকে শুরু করে আটপাড়া মদন উপজেলা বয়ে চলেছে এই মগরা নদী। আসলে মগরা নদীটাই মূলত এই যে মদন বলে নেত্রকোনার সৌন্দর্যটাকে অনন্য করে দিয়েছে। আর আপনারা জেনে থাকবেন যে হচ্ছে মগরা সাধারণত এমন একটা নদী যেটা হচ্ছে আপনার বিভিন্ন আপনার গ্রাম থেকে শুরু করে শহরের মধ্যেও বয়ে চলেছে। আসলে নেত্রকোনার যে প্রধান যে আকর্ষণ যদি বলতে পারি সেটা হচ্ছে মগরা নদী। আর এই মগরা নদীর ইতিহাস যদি আপনাদেরকে বলি, আসলে সাধারণত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল জেলা একটা নেত্রকোনা, নেত্রকোনা দিয়ে এটা বয়ে চলছে। কিশোরগঞ্জ জেলার একটি নদী ছিল এটা। আর এই নদীটির দৈর্ঘ্য প্রায় হচ্ছে আপনার 112 কিলোমিটার। আর এটার গড় প্রস্থ যদি বলি খুবই কম প্রস্থ একটা নদী, সেটা হচ্ছে 77 কিলোমিটার। এবং এটা হচ্ছে সর্পিল আকৃতি, সাপ যেমন এঁকে বেঁকে চলে সে নদীটাও, বেশিরভাগ নদী এঁকে বেঁকে চলেছে বাট এটা অনেক বেশি এঁকে বেঁকে চলেছে। বিশেষ করে যদি বলি বাংলাদেশ যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে পাউবি, এটা মগরা নদীর পরিচিতির দিক থেকে বলছে যে সে এই নদীটা হচ্ছে নেত্রকোনাকে ঘিরে রেখেছে এবং মগরা হচ্ছে বহমান আমাদের পুরো নেত্রকোনা শহরটা জুড়ে। আর এইটা হচ্ছে সাধারণত উৎস যদি বলি এটা দলাই নদী বা কুক্ষা খালি যে নদী আছে সেটা থেকে। আর এর মোহনা কিন্তু একটা ধনু নদীতে, যেটা আমরা খালিয়াজুড়ি, আমার বাড়ি খালিয়াজুড়িতে ধনু নদী থেকে পড়েছে। আর এটার অন্যরকম এই নদীর সাথে অন্যান্য কিছু নদীর মিল রয়েছে, কংস নদী, সোমেশ্বরী নদী এবং ধলাই নদী। তো এই পর্যন্তই তথ্য ছিল। আর আমি এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে মদন উপজেলায়। মদন যে উপজেলা রয়েছে সেই সেই জায়গাটাই সেখানে প্রকৃতির মেলবন্ধন। আর আমার বেবি আব্দুল্লাহ মাহের, তাকে নিয়ে আমি তাকে ধান খেতে কখনো সে আসে নাই, এই প্রথম তাকে ধান খেতে নিয়ে আসছি। তো সে আসলেই অনেক কি বলবো প্রাণোজ্জ্বল ছিল যখন সে আসলে একটু ঘুরতে পারে। সে আমার ছেলেটা খুবই ঘুরতে পছন্দ করে। এটা আসলে একবার না, এটা যতবার তাকে নিয়ে আসি সে কখনো বিরক্ত হয় না। তার ক্ষুধা লাগুক বা অন্য যা কিছুই থাকুক না কেন, যত অনুষ্ঠান যত কিছু থাকুক, তাকে আমি ঘুরতে নিয়ে আসলে মানে এটা তার কাছে সবচেয়ে বেশি পছন্দের একটা জিনিস। আর এখানে রাদিয়া রাইহানা আমাদের ছোট্ট মনি, রাদিয়া রাইহানা আব্দুল্লাহ, ওদের 3 বছরের যদিও ব্যবধান, তারপরও এই যে আব্দুল্লাহ কিছুক্ষণ পর পর একটু যখন একসাথে দুজন হবে চুলে ধরাধরি শুরু করে দিবে। মানে আব্দুল্লাহ কখনোই রাদিয়াকে কখনোই মানে শান্তিতে থাকতে দেয় না।
সব সময় রাবেয়া যদি কোনো একটা জিনিস নেয়, আব্দুল্লাহ ওই জিনিসটা তার নিতেই হবে। এটা হচ্ছে, আচ্ছা ভাই বোন যেটা থাকলে ওর মামাতো বোন, মাত্র তো আব্দুল্লাহ পড়ে এরকম গেল, থাকলে যা হয়, আব্দুল্লাহ সে ছুটতে ছুটতে পড়ে গিয়েছিল দুষ্টামি আমি করতে যখন ভিডিও করতে করতেছিলাম, আবার পড়ে গেল, পড়ে গেল, আবার সে করতে লজ্জা যাবো। পায়, মানে লজ্জায় সে হাইসে দেয়। আমি আর আচ্ছা, কি ধান করতে হচ্ছে পারি? আমাদের আর আমার এই আসলেই বাচ্চার এই আদিকাল থেকে আমাদের অমায়িক সবচেয়ে মাশাআল্লাহ হাসিটা প্রধান দেখলে আমি ফসল। আসলে ওরে আবার এই ধান ধমক দেওয়ার ভাতেই মতো আমরা আর আছি, সাহস থাকে না। তো আমাদের বাংলাদেশে বাড়ির টিকে আছি সামনে, এই আমার ধানের উপরেই শ্বশুর বাড়ির সামনে, আমি অনেকটা। শুক্র শনিবার হলে এখানে আসি। এই জন্য ছেলেকে নিয়ে শ্বশুর আসছি বাড়ির সামনে ধান ক্ষেত, জমিতে এটা ধান হচ্ছে দেখাইতে, আপনার ধান আগুনের ক্ষেত মাসে যে দেখাইতে। ধান ক্ষেত যে বলেন, যদিও একটা যেটা ধান ক্ষেত বড় আমাদের না, মৌসুম না, কিন্তু বড় আমাদের মৌসুমের আগে যে আত্মীয় মৌসুমটা, সেটা স্বজনেরই। হচ্ছে এই হেমন্ত সিজনের যে ধানের, যারা ওই ধান ক্ষেত দেখতে ধানের ভালোবাসেন, ফসল এটা। আসলে আসলে প্রত্যেকটা জায়গায় ধান ধান ক্ষেত রয়েছে, সবকিছুতে সমৃদ্ধ তারপরও আমাদের বাংলাদেশ। এখন তো এই একটু আগে মৌসুমে যে ধান নদীটা সবখানে হয় না। দেখিয়েছিলাম, তো নদীর তীরবর্তী যে বিভিন্ন আসতে পারেন। জায়গাগুলো রয়েছে, প্রতিটি জমিতেই এই ধানগুলো করা হয়েছে। এটা অন্যরকম একটা সৌন্দর্য। হাওরের ধান ক্ষেত আমি যখন প্রকৃত অর্থে দেখি, তখন আমার মনে হয় যে পাকা ধানের ক্ষেতের উপর দিয়ে যখন হাওয়ার ঢেউ বয়ে যায়, আর তখন সত্যিকার অর্থে মনে হয় যেন সোনালী সমুদ্র দুলছে, দূর থেকে ভেসে আসে শালিকের ডাক, আর কাছে গেলে ঘাসের পাতায় লেগে থাকা শিশিরে পা ভেজা, মানে অন্যরকম। শীতের দুপুরে বিশেষ করে মাটির পথে হাঁটতে হাঁটতে ধানের গন্ধে মনটা অন্যরকম ভরে ওঠে। আর সত্যি অর্থে মা একসময় বলতো, দেখছিস ধান পেকেছে, এটাই আশীর্বাদ। আসলে সত্যিকার অর্থে ধান যে পেকেছে, এটা কিন্তু সৃষ্টিকর্তার অন্যরকম আমাদের প্রতি নেয়ামত, আমাদের আল্লাহ তাআলার অন্যরকম একটা নেয়ামত হচ্ছে ধান যে পেকেছে। কারণ হচ্ছে ধান বিশেষ করে বিভিন্ন মৌসুমে ধান খরায় নষ্ট হয়ে যায়, অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে, ইভেন আপনার হচ্ছে বন্যার কারণে ধান ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই ধান যে আসলে পেকেছে, কৃষকের ঘরে যে ধান উঠবে, এটা সবচেয়ে বড় নেয়ামত। বিশেষ করে ধান কাটার সময় গ্রামের মানুষের হাসির শব্দ, ঢোলের মতো কাছি চালানোর তাল, আর ক্ষেতের উপর যে আপনার ভাসমান সোনালী রোদ, সব মিলিয়ে মনে হয় এই তো আমার পৃথিবী, আমার শেকড়, আমার শান্তি। সত্যিকার অর্থে আমার শেকড়টাকে আমি এইভাবেই খুঁজি। আর শীতের বিকেল হলে তো ধানের যে গাধা থাকে, মানে ধানের যে আপনার বড় যে আমরা যেটা বলি ধানের হচ্ছে আপনার বড় যে আপনার টালগুলো দেওয়া হয়, মানে সূর্য ডুবার মুহূর্তে আমরা ওইটার আশেপাশে গেলে অন্যরকম একটা মানে প্রশান্তি কাজ করে। সত্যিকার অর্থে ধানের শীষ, এটা যেমন আমাদের বিভিন্ন রাজনীতিকদের, আপনার রাজনৈতিক দলের একটা প্রতীক, কিন্তু এটা তো আমাদের পুরো জাতির, পুরো বাংলাদেশের মানুষের জন্য একটা আবেগের একটা জায়গা হচ্ছে ধান। আর এই ধান হচ্ছে আমাদের প্রধান ফসল। এই ধান থেকেই আমরা আমাদের প্রধান যে জীবিকা সেটা নির্বাহ করি। বিশেষ করে আমি জানি আমার দাদা একজন কৃষক ছিলেন, আমার বাবাও একজন, যদিও এত বড় কৃষক ছিলেন না, বাট কৃষক ছিলেন। আমার চাচা কৃষক, বা আমার গ্রামের আমার যত কাছের আত্মীয় আছে, আমার যত অনাত্মীয় আছে, আমার প্রতিবেশী আছে, সবাই কিন্তু কৃষক। আসলে কৃষকদের শেকড় থেকে কিন্তু আমাদের উঠে উঠে আসা। তো ধান যখন দেখি, নিজের মধ্যে একটা আবেগ, একটা অনুভূতি কাজ করে। আর এই ধানটা আসলে, এই ধানের মধ্যে মাঝেই কিন্তু আমাদের কৃষকের স্বপ্ন লুকায়িত। ধান ভালো হলে কৃষকের মন ভালো থাকে, আমাদের দেশের অর্থনীতির চাকাটা আরো সচল হয়, আমরা ভালো থাকি। তো আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, প্রথমত আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে প্রকৃতির সাথে থাকেন। বিশেষ করে আপনি যখনই একটু সুযোগ পান, আপনি হয়তোবা আপনার অনেক বেশি টাকা পয়সা না থাকতে পারে, বাট আপনার অল্প টাকা যদি হয়, আশেপাশে জায়গায় হেঁটে আসেন, শিশিরে আপনার পাটা একটু রাখেন, ধানের শীষের সাথে একটু সময় কাটান, আপনার মন ভালো হয়ে যাবে, আমি নিশ্চিত বলতে পারি। আর অবশ্যই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালোবাসার যে আলো, ধানের যে সোনালী ধানের শীষের যে আলো, এটা জ্বালিয়ে দিবেন। এবং কৃষকদের জন্য বিশেষ করে ভাই, প্লিজ অন্তত কৃষক ভাইদের হক মাইরেন না। কারণ হচ্ছে ধানের যখন বাম্পার ফলন হয়, তখন দেখি কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। এটা কেন হবে? আমরা যেরকম বাংলাদেশ দেখতে চাই না যেখানে কৃষকদের মূল্যায়ন হবে না। কারণ যেখানে বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে ধান, এই কৃষক যদি অবমূল্যায়িত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের কোনোভাবেই কল্যাণ মানে আশা করা যায় না।
তো আমরা যে কৃষক ভাইয়েরা আছে, কৃষক চাচারা আছে, কৃষক জনগোষ্ঠী আছে তাদের প্রতি যদি আমরা সদয় হই, এটা শুধু তাদের প্রতি সদয় হয় হবে না, মানে আল্টিমেটলি আমাদের পুরো মানে দেশের প্রতি আমাদের একটা ভালোবাসা কাজ করবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশের কৃষির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।